ওকে, দেখো দুটি চার্জের মধ্যে আকর্ষণ বল কোন মাধ্যমে সবচেয়ে বেশি, তাই না? আকর্ষণ বলের ফর্মুলাটা কি জানিছিল? এফ সমান কুলম্বস ফোর্স, এফ সি ইকুয়ালস 1/4 পাই কে ইন্টু এপসিলন নট, তাই না? কে ইন্টু এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার্ড। ওকে, তো দেখো দুটো চার্জের মধ্যে দূরত্ব যদি ফিক্স থাকে, অর্থাৎ Q1 Q2, তারপর এদের মধ্যবর্তী দূরত্ব যদি আরো ফিক্স থাকে, তাহলে এই আকর্ষণ বল কার উপর নির্ভর করছে বলতো? আকর্ষণ বল জাস্ট নির্ভর করছে ওই মাধ্যমের মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর উপর, তাই না? তাকে বলে হচ্ছে কে ডাই ইলেকট্রিক ধ্রুবক। ওকে, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাই না? বা এটাকে ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্কও বলে, তাই না? তড়িৎ মাধ্যমাঙ্ক। ওকে ওকে, তো দেখো যেই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক যত বেশি হবে, সেই মাধ্যমে চার্জ দুটোর মধ্যবর্তী আকর্ষণ বল তত কম হবে, তাই না? আমরা জানি এই শূন্য মাধ্যমের মাধ্যমাঙ্ক কে সমান 1 না? কে সমান 1। আর অন্য সকল মাধ্যমের কে এর মান একের চেয়ে বেশি, বুঝতে পেরেছো? অন্য মাধ্যমের অন্য সকল মাধ্যমের কে গ্রেটার দেন 1। ওকে, তো দেখো কে যদি গ্রেটার দেন 1 হয়, তার মানে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি কোথায় হবে? সবচেয়ে বেশি হবে হচ্ছে শূন্য মাধ্যমে। আর বাকি মাধ্যমগুলোতে এই কে এর মানটা যেহেতু একের চেয়ে বেশি, তাই সবচেয়ে কম হবে। মনে করো এই কাচ মাধ্যমের মাধ্যমাঙ্ক মনে করো 7 বা 8 কিছু একটা হবে, ঠিক আছে? তাহলে বলো তো কাচ মাধ্যমে আকর্ষণ বল সমান আমরা কি লিখতে পারি? কাচ মাধ্যমে আকর্ষণ বল আমরা লিখতে পারি, মনে করো সি একটা ধ্রুবক, আমরা এই যে এখানে পড়লাম না, এফ ব্যস্তানুপাতিক কে, তাই না? তো আমরা এখানে লিখতে পারি মনে করো এফ সমান সি কে। ওকে, বা মনে করো এম কে। ওকে, এম বাই কে। এম হচ্ছে কি একটা ধ্রুবক। ওকে, এম হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটা আসলে এই যে Q1 Q2 বাই আর স্কোয়ার অন্য সব রাশিগুলো হিসাব করে যেটা পাই আর কি, ঠিক আছে? তো দেখো কাচ মাধ্যমে আহ আকর্ষণ বল সমান লিখতেই পারি M/7। ওকে, কাচ মাধ্যমের মাধ্যমাঙ্ক হচ্ছে 7। আচ্ছা, আর শূন্য মাধ্যমে বা ভ্যাকুয়ামে আকর্ষণ বল হচ্ছে M/1। ওকে, তো দেখো আমরা যদি এফ ভ্যাকুয়াম বাই এফ জি ইকুয়ালস আমরা দেখতে পাবো 7, রাইট? দেখো শূন্য মাধ্যমের আকর্ষণ বল কাচ মাধ্যমের 7 গুণ। ওকে, সো শূন্য মাধ্যমে আকর্ষণ বল দুটো চার্জের মধ্যে দূরত্ব স্থির থাকলে সবচেয়ে বেশি অন্যান্য সকল মাধ্যমের চেয়ে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো পরের টপিকে চলে যাচ্ছি। আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে ধারক। ওকে, আজকে আমরা পড়বো ধারক। তোমরা নিশ্চয়ই বাসা বাড়িতে এই ধরনের জিনিসপাতি দেখছো, বিশেষ করে সিলিং ফ্যানে। এটা যাদের বাসায় সিলিং ফ্যান আছে তারা তো অবশ্যই দেখে থাকবে, তাই না? এই যে এই মেশিনটা, মেশিন না, ছোট্ট একটা জিনিস, হাতের মুঠো হেঁটে যায়। তো এটাকে মেইনলি ধারক বলে। ওকে, তো ধারক দেখতে এমন, ধারক বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এই যে দেখো সাইজ অনেক ছোট ধারকও হয়ে থাকে। এই যে চিত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই ধারক। এই যে দেখো এটা হচ্ছে একটা আহ এটা হচ্ছে একটা এটাকে বলে হচ্ছে বিভিন্ন প্রকারের ধারক আছে। তার মধ্যে এটা হচ্ছে আহ মনে করো এটা সিরামিক ধারক, সিরামিক ক্যাপাসিটর। ওকে, তারপরে মনে করো এটা হচ্ছে পলিস্টার ক্যাপাসিটর, পলিস্টার ধারক। ক্যাপাসিটরকে, সরি, ধারককে ইংলিশে ক্যাপাসিটর বলে। ওকে, পলিস্টার ক্যাপাসিটর। ওকে, আর এইগুলা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ওকে, এত বিস্তারিত না জানলেও চলবে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ওকে, এটাও একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এটাও একটা সিরামিক ক্যাপাসিটর। ওকে, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এটাও একটা সিরামিক ক্যাপাসিটর। ওকে, এরকম বিভিন্ন প্রকারের ক্যাপাসিটর হয়। তারপরে মনে করো একটা ক্যাপাসিটরের যে মান কনস্ট্যান্ট থাকবে সেরকম না হয়ে ভ্যারিয়েবল ক্যাপাসিটরও হয়, যেরকম যেখানে দেখতে পাচ্ছ এটা একটা ভেরিয়েবল ক্যাপাসিটর। ওকে, ভেরিয়েবল ক্যাপাসিটর অর্থাৎ এই ক্যাপাসিটরটার মান চেঞ্জ করা যায়। ওকে, এই যে দেখছো না একটা নব,
এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপাসিটরটার মান চেঞ্জ করা যায়। ওকে, তো এই ক্যাপাসিটরটা আসলে করে, ক্যাপাসিটরটা করে যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটরটা চার্জ সংরক্ষণ করে রাখে। যে চার্জ সংরক্ষণ করার মাধ্যমে শক্তি সংরক্ষণ করে। ওকে, তো কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ বা এই যে আমরা একটা বললাম না ডাইইলেকট্রিক পদার্থ, ডাইইলেকট্রিক পদার্থ বা পরাবৈদ্যুতিক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয়, ক্যাপাসিটর মেইনলি করে কি শক্তি সঞ্চয় করে রাখে। ওকে, শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। ওকে, তো ক্যাপাসিটেন্স বা তড়িৎ ধারক এই জিনিসটাকে আমরা এক কথায় বলতে পারি এটা একটা যান্ত্রিক কৌশল। তো এই যান্ত্রিক কৌশলটা কিভাবে কাজ করে, এরকম দুইটা প্লেট থাকে, তো তোমরা আবার এটাকে হচ্ছে একটা দাগ ভেবো না বা একটা একটা হচ্ছে সেগমেন্ট বা রেখাংশ ভেবো না, এটা হচ্ছে একটা তল বা একটা প্লেট। ওকে, এটা ত্রিমাত্রিক ভাবে দেখলে এরকম মনে হবে। ওকে, এরকম দুইটা প্লেট, এরকম দুইটা প্লেট যদি আমরা এরকম কাছাকাছি রাখি তাহলে একটা ধারক গঠিত হয়। ওকে, ধারক কিছুই না, এরকম দুইটা প্লেট যদি আমরা কাছাকাছি রাখি তাহলেই ধারক গঠিত হয়। ওকে, এর সাথে যদি আমরা একটা ব্যাটারি কানেক্ট করি তাহলে দেখো কিভাবে এটা আধান সঞ্চয় করে আর কিভাবে শক্তি সঞ্চয় করে। ওকে, তো দেখো আমরা এটার সাথে ব্যাটারি কানেক্ট করলাম, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্ত। ওকে, আচ্ছা আমরা জানি এই সচরাচর যত তড়িৎ উৎস আছে সব কিছু থেকেই ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িৎ প্রবাহ হয়ে থাকে না, ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় তড়িৎ প্রবাহ তার উল্টা দিকে হয় না। আচ্ছা, তো দিক নিয়ে আলোচনা পরে করব চলতড়িতে। ওকে, তো দেখো এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গুলা বের হবে না, এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গুলা বের হয়ে দেখো এই প্লেটে গিয়ে জমা হবে। ওকে, তো এই প্লেটে গিয়ে অনেকগুলো নেগেটিভ চার্জ জমা হবে এরকম বা ইলেকট্রন জমা হবে। ওকে, এই প্লেটে অনেকগুলো নেগেটিভ চার্জ জমা হবে। ওকে, আচ্ছা, তো দেখো এই পাশে আবার ব্যাটারির পজিটিভ প্রান্ত। ওকে, এই প্লেটটার সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত কানেক্ট করা, তো কি হবে ব্যাটারির পজিটিভ প্রান্তের আকর্ষণে এই প্লেটের ইলেকট্রন গুলো এসে চলে আসবে না, এই দিক বরাবর ইলেকট্রনের একটা ফ্লো হবে না, ব্যাটারির পজিটিভ প্রান্ত ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে। ওকে, তো দেখো ব্যাটারির পজিটিভ প্রান্ত ইলেকট্রনকে আকর্ষণ করবে অর্থাৎ এই প্লেটে ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে, অর্থাৎ এই প্লেটটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার সেটা হচ্ছে এই 1 নাম্বার প্লেটে যতগুলো নেগেটিভ চার্জ জমা হবে এই 2 নাম্বার প্লেটে সমান সংখ্যক পজিটিভ চার্জ জমা হবে। ওকে, তো এই প্লেটের চার্জ যদি হয় Q1, এই প্লেটের চার্জ যদি হয় Q2, Q1 সমান Q2 হবে। ওকে, আমরা শুধু মান নিয়ে আলোচনা করছি, বুঝতে পেরেছো? অবশ্যই Q1 টা নেগেটিভ চার্জ হবে আর হচ্ছে Q2 টা হচ্ছে পজিটিভ চার্জ হবে। ওকে, Q2 টা পজিটিভ চার্জ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্যাপাসিটরে দুইটা প্লেট থাকে, একটা প্লেটে পজিটিভ চার্জ সঞ্চিত হয় আর একটা প্লেটে নেগেটিভ চার্জ সঞ্চিত হয়। ওকে, তো এরকম সঞ্চয় কি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে না, এরকম সঞ্চয় হতেই থাকবে না, একটা নির্দিষ্ট মান পর্যন্ত সঞ্চিত হবে, ঠিক আছে, তারপরে সঞ্চিত হওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই ক্যাপাসিটরটায় আর কোনো চার্জ জমা হবে না। কখন হবে জানো এই ঘটনাটা, যখন এই ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ এই ব্যাটারির ভোল্টেজের সমান হয়ে যাবে। ওকে, তাহলে কতক্ষণ পর্যন্ত এই চার্জ জমা হওয়ার প্রক্রিয়া চলবে, যতক্ষণ পর্যন্ত এই ক্যাপাসিটরের ভোল্টেজটা, ব্যাটারি ভোল্টেজকে ভিবি নাম দিলাম আর ক্যাপাসিটরের ভোল্টেজকে ভিসি নাম দিলাম। ওকে, ক্যাপাসিটরের ভোল্টেজটা যতক্ষণ এই ব্যাটারি ভোল্টেজের চেয়ে কম থাকবে, ওকে, যতক্ষণ ব্যাটারি ভোল্টেজের চেয়ে কম থাকবে ততক্ষণ এই চার্জ সঞ্চয়ের প্রক্রিয়াটা চলতে থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যখন এই ক্যাপাসিটরটার চার্জ সঞ্চিত হতে হতে ব্যাটারি ভোল্টেজের সমান হয়ে যাবে তখন এই ক্যাপাসিটরে আর কোনো চার্জ আলাদা করে অতিরিক্ত চার্জ সঞ্চিত হবে না। তাই এই বর্তনীতে ক্যাপাসিটরটা থাকাও যা না থাকাও চাই। ওকে, এই ক্যাপাসিটরটার মধ্য দিয়ে আর কারেন্ট প্রবাহিত হবে না, এগুলো আমরা চলতরিতে বিস্তারিত করবো। ওকে, তো দেখো এই ক্যাপাসিটর আর পাত দুইটাতে নির্দিষ্ট সংখ্যক চার্জ জমা হয়ে গেছে। ওকে, তো আমরা দেখো চার্জ জমা হয়েছে এর ফলে কিন্তু এই ক্যাপাসিটরতে একটা শক্তিও জমা হয়েছে। ওকে, তো এই ক্যাপাসিটরটাকে যদি আমরা এরকম করে এখন তুলে এনে, ক্যাপাসিটরটাকে যদি আমরা এরকম এখন তুলে এনে একটা বাতির সাথে সংযুক্ত করি, একটা যদি বাল্বের সাথে সংযুক্ত করি, একটা তড়িৎ বাল্ব, তাহলে কিন্তু এই বাল্বটা জ্বলে উঠবে। ওকে, এই বাল্বটা জ্বলে উঠবে, বুঝতে পেরেছো?
এই বাল্বটা জ্বলে উঠবে। কিভাবে জ্বলে উঠবে? এই যে দেখো ক্যাপাসিটরের এই পাতে নেগেটিভ চার্জ ছিল, এই প্লাতে পজিটিভ চার্জ ছিল, ওকে। তো এই ক্যাপাসিটরের এই প্লাতের নেগেটিভ চার্জ গুলো এই তারের ভিতর দিয়ে যে এই প্লেটে গিয়ে পজিটিভ চার্জ গুলোকে নিষ্ক্রিয় করে দিবে। তো বাতিটা কতক্ষণ জ্বলবে? যতক্ষণ পর্যন্ত এই ক্যাপাসিটর এই দুইটা প্লেটে চার্জ থাকবে, ঠিক আছে। তো জ্বলতে জ্বলতে যখন এই ক্যাপাসিটরটা তেল ফুরিয়ে যাবে, মানে এনার্জি ফুরিয়ে যাবে, সমস্ত চার্জ প্রবাহিত হয়ে এক প্লেট থেকে আরেক প্লেটে চলে যাবে, তখন বলতো দুই প্লেটে কতগুলো করে চার্জ অবশিষ্ট থাকবে? দুই প্লেটের একটাতেও কোনো চার্জ থাকবে না, ওকে। দুইটা প্লেটেই চার্জের পরিমাণ হয়ে যাবে 0। এখানেও 0 কুলম, এখানেও 0 কুলম, তখন আর কোনো এনার্জি নাই। বুঝতে পেরেছো? তেল ফুরিয়ে গেছে। আচ্ছা, তো ক্যাপাসিটর কি বুঝতে পেরেছো আশা করি। ক্যাপাসিটরের সাহায্যে আমরা চার্জ জমা করি কোনো একটা তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করে, তারপরে এই তড়িৎ উৎসটাকে আমরা বিচ্ছিন্ন করে ফেলতে পারি, দিয়ে আমরা ওই চার্জকে বিভিন্ন কাজে লাগাতে পারি, ঠিক আছে। আচ্ছা, ক্যাপাসিটরের ব্যবহার আমরা এই অনুচ্ছেদের শেষে পড়বো, তখন আরো বিস্তারিত জানবো, ওকে। ক্যাপাসিটরের ব্যবহার। তো দেখো আমরা ধারকের ধারকত্ব নিয়ে আলোচনা করি। আমরা জানলাম যে ধারকের মধ্যে চার্জ জমা হয়, এর সাথে সাথে শক্তিও জমা হয়, ওকে। তো দেখো ধারকটা আসলে ধারকের যদি আমরা ধারকত্ব নিয়ে চিন্তা করি, তাহলে এর সংজ্ঞাটা কেমন হওয়া উচিত, ওকে। ধারক কি জেনে নিলাম, ধারক একটা মেশিন বা যান্ত্রিক কৌশল, ওকে। দেখতে কিরকম? দেখতে এরকম সিলিন্ড্রিক্যাল শেপের হতে পারে, তারপরে এরকম ব্যাটারি শেপেরও হতে পারে, ওকে। যে চাকতির মতো ব্যাটারি, আগের আগের পেজে দেখলা, এই যে সবগুলো কিন্তু ক্যাপাসিটর, ওকে। এরকম চাকতির মতো হতে পারে, চ্যাপ্টা, তারপরে এরকম সিলিন্ড্রিক্যাল হতে পারে, হ্যাঁ, যে কোনো শেপেরই ক্যাপাসিটর হতে পারে, ওকে। আবার এরকম চারকোনা হতে পারে, ওকে। বিভিন্ন শেপের ক্যাপাসিটর হয়ে থাকে। আচ্ছা, তো দেখো এই ক্যাপাসিটরের একটা বৈশিষ্ট্য, মানে কোন ক্যাপাসিটর কতখানি শক্তিশালী, বা একটা ক্যাপাসিটরকে আমরা চার্জ করে এ থেকে কতখানি শক্তি পেতে পারবো, এটা নির্ভর করে হচ্ছে ক্যাপাসিটরের একটা বিশেষ প্রপার্টি, সেটা হচ্ছে ধারকত্ব, বা এটাকে ইংলিশে বলে হচ্ছে ক্যাপাসিটেন্স, ওকে। ক্যাপাসিটেন্স, আশা করি বুঝতে পেরেছো। ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এটাকে কি বলে আসো জেনে নি। কোন ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে পাত দ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে, তাকে ওই ধারকের ধারকত্ব বলে, ওকে। তো দেখো ক্যাপাসিটরকে আমরা এরকম দুইটা দাগ দিয়ে প্রকাশ করি, ওকে। এই দুইটা দাগ দিয়ে কি বোঝায় জানো? দুইটা সমান্তরাল প্লেটকে বোঝায়। আচ্ছা, তো দেখো এই ক্যাপাসিটরটাতে আবার ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, ওকে। তো এই যে ব্যাটারি থেকে গিয়ে এই প্রান্তে নেগেটিভ চার্জ জমা হচ্ছে, আর এই প্রান্তে পজিটিভ চার্জ জমা হচ্ছে, তাই না? এই প্রান্তে পজিটিভ চার্জ জমা হচ্ছে। তো যত চার্জ জমা হবে, চার্জ যত বেশি, এই ক্যাপাসিটরের দুই প্রান্তে বিভব পার্থক্য তত বেশি, ওকে। যত চার্জ জমা হবে তত বিভব পার্থক্য বজায় থাকবে, ওকে। ক্যাপাসিটরের দুই প্রান্তে যত চার্জ জমা হবে তত বিভব পার্থক্য বজায় থাকবে, ওকে। তো দেখো সংজ্ঞায় বলছে কি, প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা হলে একক বিভব পার্থক্য বজায় থাকে, তাকে কি বলে? তাকে সেই ধারকের ধারকত্ব বলে, ওকে। সেই ধারকের ধারকত্ব বলে। মনে করো মনে করো এই ধারকটাই প্রত্যেক পাতে যদি আমরা মনে করো 5 কুলম চার্জ জমা করি, 5 কুলম চার্জ জমা করি, তাহলে মনে করো এই দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য হয় 1/4, ওকে। তাহলে বলো তো, যদি আমরা 10 কুলম চার্জ জমা করি, তাহলে দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? অবশ্যই বিভব পার্থক্যটা দ্বিগুণ হয়ে যাবে, ওকে, 2 ভোল্ট। আবার মনে করো দুই ক্যাপাসিটরের দুই পাতে একটাতে পজিটিভ 20 কুলম আর একটাতে নেগেটিভ 20 কুলম চার্জ জমা করলাম, তাহলে বলো তো ভাইয়া কত বিভব পার্থক্য সৃষ্টি হবে? সেম ক্যাপাসিটরে কিন্তু, ওকে, সেম ক্যাপাসিটরে। তো দেখো বিভব পার্থক্য এবার কিন্তু হবে 4 ভোল্ট, ওকে। তো দেখো একক বিভব পার্থক্য বজায় রাখার জন্য কত কুলম চার্জ জমা করতে হচ্ছে বলতো? 5 কুলম্বে 1 ভোল্ট বিভব পার্থক্য, 10 কুলম্বে 2 ভোল্ট বিভব পার্থক্য, ওকে। অর্থাৎ 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য প্রতি পাতে 5 কুলম চার্জ জমা করতে হচ্ছে। তাহলে বলতো ভাইয়া এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স কে আমরা সি দিয়ে প্রকাশ করি, বা ধারকত্ব কত হবে? ধারকত্ব হবে হচ্ছে 5 ফ্যারাড, ওকে। এই যে দেখো এফটাকে আমরা লিখলাম
এফটা হচ্ছে আসছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নাম থেকে। ওকে, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নাম থেকে এসেছে এফ ফর ফ্যারাড। ওকে, তো বিজ্ঞানী মহামতি মাইকেল ফ্যারাডের কে স্মরণীয় করে রাখার জন্য তার নাম অনুসারে এই ধারকত্বের একককে আমরা ফ্যারাড বলি। ওকে, সো একটা ক্যাপাসিটরে যদি 10 কুলম চার্জ জমা করে একক বিভব পার্থক্য বজায় রাখা যায়, তাহলে তার ধারকত্ব কত হবে? কিউ সমান যদি 10 কুলম হয় আর যদি একক বিভব পার্থক্য বজায় রাখা যায়, তাহলে তার ধারকত্ব হবে হচ্ছে 10 ফ্যারাড। ওকে, 10 ফ্যারাড। তো আমরা গাণিতিক ভাবে ক্যাপাসিটেন্স সি সমান লিখি হচ্ছে কিউ বাই ভি। ওকে, সি সমান আমরা লিখি কিউ বাই ভি। যদি ভি এর মান 1 হয়ে যায়, তখন আমরা লিখতে পারি কিউ সমান কিউ। ওকে, এখান থেকে বলছে যে একক বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে চার্জ জমা করতে হয় সেটাই হচ্ছে কোন একটা ধারকের ধারকত্ব। ওকে, তো বলতো একটা ক্যাপাসিটরের ধারকত্ব হচ্ছে 10 ফ্যারাড। ওকে, আর আরেকটা ক্যাপাসিটরের ধারকত্ব হচ্ছে 20 ফ্যারাড। ওকে, 20 ফ্যারাড। তো বলতো ভাইয়া কোন ধারকে বেশি শক্তি সঞ্চয় করা যাবে? শক্তি বেশি সঞ্চয় করা যাবে সেকেন্ডটাতে। ওকে, বেশি শক্তি সঞ্চয় করা যাবে, বেশি শক্তি সঞ্চয় করা যাবে। ওকে, কারণ দেখো এই ধারকটাতে এক বিভব পার্থক্য বজায় রাখতে হলে 20 কুলম চার্জের প্রয়োজন। ওকে, তো চার্জ বেশি, তো এটা বেশি শক্তি সঞ্চয় করে রাখতে পারবে। ওকে, বেশি শক্তি সঞ্চয় করে রাখতে পারবে। তো দেখো এই ধারকত্বের একক ফ্যারাড হলেও আমরা বাস্তব জীবনে যে এককগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে মনে করো মাইক্রো ফ্যারাড, তারপরে হচ্ছে ন্যানো ফ্যারাড, তারপরে হচ্ছে পিকো ফ্যারাড। ওকে, পিকো ফ্যারাড কেন জানো? এই ফ্যারাড এককটা মানে অনেক বড় একটা একক। ওকে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মনে করো 5 ভোল্ট বিভব পার্থক্যে তোমাদের বাসা বাড়িতে যে মোবাইল চার্জার গুলো আছে না, এই যে মোবাইল চার্জার এতে কত ভোল্ট লেখা থাকে বলতো? 5 ভোল্ট লেখা থাকে না? তো এরকম 5 ভোল্টে যদি আমরা মনে করো 3 ফ্যারাড মানের একটা ক্যাপাসিটর সংযুক্ত করি, এটা হিউজ পরিমাণ শক্তি সঞ্চয় করে। ওকে, তো আমাদের বাস্তব জীবনে আমরা আমরা আমাদের এত শক্তি সঞ্চয় করার দরকারও হয় না, আবার আমরা এত শক্তি সঞ্চয় করতেও পারি না। ওকে, তাই আমরা এই ছোট মানের ক্যাপাসিটর ব্যবহার করি। ওকে, সচরাচর মনে করো 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড, বা ছোট ছোট ইলেকট্রনিক ডিভাইস গুলোতে মনে করো 1 ন্যানোফ্যারাড। তারপরে আরো যেগুলো অনেক দ্রুত কাজ করে, যেরকম মনে করো কম্পিউটার, মোবাইল ফোন, এগুলোতে মনে করো 22 পিকো ফ্যারাড, এই জাতীয় খুব ছোট মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ওকে, অনেক ছোট মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা দেখে ফেললাম ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কি জিনিস কোন একটা ক্যাপাসিটরের। ওকে, তো তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমরা এখন দেখব গোলাকার পরিবাহীর ধারকত্ব। ওকে, গোলাকার পরিবাহীর ধারকত্ব। আচ্ছা, ধারকত্ব কাকে বলে বলতো, বা ক্যাপাসিটেন্স? আমরা একটু আগে দেখলাম যে পরিমাণ চার্জ জমা হলে একক বিভব পার্থক্য বজায় থাকে সেটাই হচ্ছে ধারকত্ব, তাই না? তাহলে বলতো কোন একটা পরিবাহীর ধারকত্ব বলতে আমরা কি বুঝবো? পরিবাহীর ধারকত্ব, কোন একটা পরিবাহীর ধারকত্ব কি হবে? কোন একটা পরিবাহীর ধারকত্ব যে পরিমাণ চার্জ জমা করলে একক, বা এভাবে লিখতে পারি একক বিভব পার্থক্য বজায় থাকে, বা 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়, তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। রাইট, ধারকত্ব বলে।
তো দেখো গোলাকার পরিবাহীর আমরা ধারকত্ব কিভাবে বের করবো? গোলাকার পরিবাহী, তাই না? এটার কিছুই না, মনে করো একটা গোলক, ঠিক আছে? এই যে আমরা গোলকের জন্য নির্দিষ্ট দূরত্বে কেন্দ্র থেকে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম না, তারপরে আর দূরত্বে বিভব বের করেছিলাম না? তো মনে করো সেই রকম একটা গোলাকার পরিবাহীর থেকে আমরা যেরকম ভি বের করেছিলাম, তারপর ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, তো আমরা ঠিক সেরকম ভাবে এরকম একটা গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করব। ওকে, ধারকত্ব। তো আমরা দেখো আগের পেজে দেখলাম কি, এই ধারকত্বের বেসিক সংজ্ঞাটা দেখলাম, তাই না? ধারকত্বের বেসিক সংজ্ঞাটা। তো মনে করো কোন একটা পরিবাহীতে মনে করো আহ হচ্ছে মনে করো ভি পরিমাণ বিভব ভি বিভব ভি বিভব তৈরির জন্য বা ভি বিভব পার্থক্য বজায় রাখার জন্য তৈরির জন্য মনে করো কিউ পরিমাণ চার্জ জমা করতে হয়। ওকে, কিউ পরিমাণ চার্জ জমা হয়, ঠিক আছে? তাহলে বলো তো একক বিভব পার্থক্যের জন্য কতখানি চার্জ জমা করতে হবে? একক বিভব পার্থক্যের জন্য কতখানি চার্জ? কিউ বাই ভি পরিমাণ চার্জ জমা করতে হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। ওকে, দেখো এটাকে আমরা কাজে লাগাবো। একটা গোলাকার পরিবাহী আমরা এঁকে নিই। এই যে দেখো সেই গোলাকার পরিবাহীটা, ঠিক আছে? তো দেখো এই গোলাকার পরিবাহীটাতে যদি আমরা কি পরিমাণ চার্জ দিই, তাহলে বলতো ভাইয়া এই চার্জ গুলো কোথায় থাকে? চার্জ গুলো সব এই গোলাকার পরিবাহী পৃষ্ঠে থাকে না? মনে করো পজিটিভ চার্জ দিয়েছে, যে কোনো চার্জ দিতে পারি, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ। ওকে, তো দেখো আমরা যদি নির্দিষ্ট পরিমাণ চার্জ দিই, তাহলে এই চার্জ গুলো এই গোলাকার পরিবাহীটার পৃষ্ঠে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাই না? তো এই পরিবাহীর ধারকত্ব যদি আমরা বের করতে চাই, ধারকত্ব সমান কি বলতো? ধারকত্ব সি সমান কিউ বাই ভি না? এই পরিবাহীতে কতখানি চার্জ আছে ভাগ এই পরিবাহীর পৃষ্ঠে বিভব কত। ওকে, তো দেখো এই পরিবাহীতে কি পরিমাণ চার্জ আছে আমরা জেনে গেলাম, তাহলে আমরা এই পরিবাহীর পৃষ্ঠে কত বিভব এটা বের করে ফেলি, ঠিক আছে? তো আমরা পৃষ্ঠে বিভব কত দেখেছিলাম বলতো? সেই আমরা যখন বিভব পড়ি, পৃষ্ঠে বিভব ভি সমান 1/4πε0, মনে করো শূন্য মাধ্যমে। ওকে, মনে করো শূন্য মাধ্যমে, আচ্ছা শূন্য মাধ্যম না, মনে করো যে কোনো মাধ্যম, ঠিক আছে? একবারে আমরা করে ফেলি, আবার আমরা শূন্য মাধ্যমের জন্য আলাদা করে বের করবো না। ওকে, তো সেই মাধ্যমের মাধ্যমাঙ্ক হচ্ছে কে। ওকে, বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কেটা কি? ওই মাধ্যমে, যে মাধ্যমে আমরা ধারকত্ব বের করছি সেই মাধ্যমের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওকে, 1/4π ইন্টু কি বলতো, এই যে হচ্ছে কিউ ভাগ আর, তাই না? কিউ ভাগ আর, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমরা জাস্ট যদি কিউ কে ভি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব পেয়ে যাই, তাই না? ভি কিউ বাই ভি, তাই না? ভি এর মান হচ্ছে 1/4π(k∈0) ইন্টু কিউ বাই আর, রাইট? দেখো কিউ কিউ কাটাকাটি যায়, আর শেষমেশ আমরা কি পাই বলতো? আমরা পাই 4π(কিউ∈0) ইন্টু আর, তাই না? ε0 ইন্টু আর। তাহলে বলো তো ভাইয়া এই গোলাকার পরিবাহীর ধারকত্ব কার কার উপর নির্ভর করছে? দেখো 4π তারপরে ε0, এই সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তাহলে কার কার উপর নির্ভর করছে? এই মাধ্যমাঙ্ক আর এই পরিবাহীটার ব্যাসার্ধ। ওকে, তো কার কার উপর গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ভর করে? পরিবাহীর ব্যাসার্ধ, তাই না? পরিবাহীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। আর কার উপর নির্ভর করে? আর মাধ্যমের মাধ্যমাঙ্কর উপর, তাই না? বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর। ওকে, মাধ্যমের মাধ্যমাঙ্ক, ওকে, এর উপর নির্ভর করে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ছোট্ট একটা ম্যাথ করে ফেলি। মনে করো কোন একটা পরিবাহীর, একটি গোলাকার পরিবাহীর, ওকে, একটি গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে মনে করো 2 সেন্টিমিটার। ওকে, পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার এবং
আমরা তড়িৎ পরিবাহীটার গোলাকার পরিবাহীটার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব বের করছি কে সমান 7 মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যমে। ওকে, তো এই মাধ্যমে এটার ধারকত্ব কত হবে এটা বের করতে হবে আমাদের। ওকে, ধারকত্ব কত হবে, ওকে, ধারকত্ব কত হবে আমরা এটা বের করছি। ওকে, তো বলো তো ভাইয়া ধারকত্ব কত হবে? খুব সহজ, ডিরেক্ট ফর্মুলা। এরকম একটা গোলাকার পরিবাহী ধারকত্ব সি সমান 4 পাই কে এপসিলন নট আর। ওকে, তো 4 পাই কে এর মান হচ্ছে 7। ওকে, এপসিলন নট এর মান কত? 8.854 10 টু দি পাওয়ার -12। ওকে, -12। এর সাথে হচ্ছে রেডিয়াস কত? 2 সেন্টিমিটার। ওকে, মিটারে কনভার্ট করে নিলাম। তাহলে বলো তো ধারকত্ব কত পাচ্ছি? 4 পাই কত বলো তো? 1.55 1.55 10 টু দি পাওয়ার -11 মাইনাস কত বলো তো? 11, তাই না? আচ্ছা, তো বলো তো ভাই আমরা এটাকে ফ্যারাডে লিখতে পারি, তাই না? তো আমরা আগেই বলেছি আমরা এই ফ্যারাড ইউনিটটা ব্যবহার করি না খুব একটা। আমরা ওই হচ্ছে ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড এককে ব্যবহার করি। ঠিক আছে, তোমরা যদি পরীক্ষায় উত্তর ফ্যারাড এককে লেখো তাও কোনো ভুল হবে না। তো আমরা যদি ন্যানো ফ্যারাড বা পিকো ফ্যারাডে লিখি তাহলে একটু ভালো দেখায়। ঠিক আছে, এটাকে লিখতে পারি পিকো ফ্যারাডে। মনে করো 15.5 পিকো ফ্যারাড হবে, তাই না? -12 ফ্যারাড। তো 10 টু দি পাওয়ার -12 মানে পিকো, তাই না? 15.5 পিকো ফ্যারাড। ওকে, তো এই গোলাকার পরিবাহীটার ধারকত্ব হচ্ছে এত পিকো ফ্যারাড। তো যদি শূন্য মাধ্যম বলতো তাহলে কে সমান কত লিখতাম বলো তো? কে সমান জাস্ট 1 লিখে দিতাম, তাই না? শূন্য মাধ্যমের মাধ্যমাঙ্ক হচ্ছে 1। ওকে, আচ্ছা, আমরা পরের পেজে চলে যাচ্ছি। আমরা এবার দেখব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ওকে, সমান্তরাল পাত ধারক, এই যে দেখো এটা হচ্ছে একটা সমান্তরাল পাত ধারক। ওকে, সমান্তরাল পাত ধারক কেন বলছি? এই পাত দুইটা পরস্পর সমান্তরাল। ওকে, তো আমরা যে ক্যাপাসিটেন্স ব্যাখ্যা করার সময় যেই পাত দুইটা এঁকেছিলাম সেই ধারকটাই। ঠিক আছে, সেই ধারকটাই। আচ্ছা, তো দেওয়া আছে এই দুইটা ধারকের প্রত্যেকটা প্লেটেরই এরিয়া হচ্ছে এ। ওকে, দুইটা প্লেটেরই এরিয়া হচ্ছে এ। আচ্ছা, আর এই প্রত্যেকটা প্লেটে মনে করো কিউ পরিমাণ চার্জ আছে। ওকে, কিউ পরিমাণ চার্জ আছে। আচ্ছা, তো আমাদের ধারকত্ব বের করতে হলে কি লাগবে? সি সমান কিউ বাই ভি, রাইট? সি সমান কিউ বাই ভি। আচ্ছা, তো দেখো আমরা এখন একটা নতুন টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে চার্জের তল মাত্রিক ঘনত্ব। ওকে, চার্জের তল মাত্রিক ঘনত্ব। ওকে, চার্জের তল মাত্রিক ঘনত্ব। তো এটা কি বলে? এটা হচ্ছে একক ক্ষেত্রফলে কোনো একটা পরিবাহীতে একক ক্ষেত্রফলে যত চার্জ আছে সেটাকে বলে হচ্ছে ওই পরিবাহীর চার্জের তল মাত্রিক ঘনত্ব। ওকে, বা একক ক্ষেত্রফলের চার্জ। তো এটা সংজ্ঞাটা এরকম, কোন একটা পরিবাহীর একক ক্ষেত্রফলের চার্জের পরিমাণকে ওই পরিবাহীর চার্জের তল মাত্রিক ঘনত্ব বলে। ওকে, ঘনত্ব বলে। আচ্ছা, তো এটাকে প্রকাশ করা হচ্ছে সিগমা দিয়ে। ওকে, গ্রিক লেটার সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা সমান তল মাত্রিক ঘনত্ব, তাই না? কিউ বাই এরিয়া। ঠিক আছে, একক ক্ষেত্রফলে যতগুলো চার্জ আছে। বুঝতে পেরেছো আশা করি? চার্জ বাই হচ্ছে ক্ষেত্রফল, তাহলে আমরা একক ক্ষেত্রফলে চার্জ পেয়ে যাবো, এটাকে আমরা বলছি সিগমা। ওকে, আচ্ছা, তো দেখো আমরা এই পরিবাহী দুইটাতে প্রত্যেকটাতে মনে করো কিউ পরিমাণ করে চার্জ আছে। ওকে, প্রত্যেকটাতে কত চার্জ আছে? কিউ পরিমাণ চার্জ আছে প্রত্যেকটাতে। আচ্ছা, আর আমরা যখন আরেকটা আমাদের জিনিস জানতে হবে কি বলতো? এই বিভবটা জানতে হবে, তাই না? এই বিভব,
তো এই বিভব আমরা বের করব কোত্থেকে জানো? এই বিভবটা আমরা বের করব এই যে পাত দুইটা আছে, পাত দুইটার মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে সেই ইলেকট্রিক ফিল্ড এবং এই পাত দুইটার মধ্যে যে দূরত্ব ডি এর সাহায্যে, ঠিক আছে? এই পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আর তোমরা জানো কোন একটা ক্ষেত্রে বিভব কোন একটা ক্ষেত্রে যদি ভি এবং ই এর আমরা সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমাদের রিলেশনটা কি ছিল বলতো? ভি আর ই এর রিলেশনটা, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের সম্পর্কটা কি ছিল? ই সমান ডিফারেন্সিয়েশন দূরত্বের সাপেক্ষে, তাই না? দূরত্বের সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তাহলে বলতো ভি সমান কি হবে? ঠিক তার উল্টা কাজটা না? ডিভি সমান হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে, রাইট? ডিভি সমান কত বলতো? ই ডি আর। ওকে, তো দেখো এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আর ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে। এই ইলেকট্রিক ফিল্ডটা আমরা কিভাবে বের করব জানো? আমরা যখন গাউসের সূত্র পড়বো, ঠিক আছে, গাউসের সূত্র পড়বো, এই চ্যাপ্টারে আছে, তখন আমরা দেখব এরকম দুইটা সমান্তরাল পাত ধারকের মধ্যে যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। ওকে, তো এরকম পাত ধারকের যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে সিগমা বাই এপসিলন নট। ওকে, সিগমা বাই এপসিলন নট, বা যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে সিগমা বাই কে ইন্টু এপসিলন নট। ওকে, সিগমাটা কি বলতো? ওই পাতে যতখানি চার্জ আছে, ঠিক আছে, ওই পাতে যতখানি চার্জ আছে, সিগমা সমান এই পাতে আছে কিউ পরিমাণ চার্জ আর এই পাতের ক্ষেত্রফল হচ্ছে এই পাতের ক্ষেত্রফল এ। ওকে, সো সিগমা সমান কিউ বাই এ। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো ডিভি সমান আমরা জানি ইডিআর, তাহলে আমাদের পুরো ভিটা পেতে হলে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, আমরা এটাকে ইন্টিগ্রেট করে দিই। ভি হচ্ছে 0 থেকে ভি পর্যন্ত, আর এই ইটা কনস্ট্যান্ট না? এই সমান্তরাল পাত ধারকের যে কোনো জায়গায় ভিতরে যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, তাহলে আমরা ইটাকে বাইরে নিয়ে চলে আসতে পারি ইনটু ডিআর। ওকে, লিমিটটা কি হবে বলতো? ডিআর কোথেকে শুরু হচ্ছে? দুটো পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তো লিমিটটা হবে 0 থেকে ডি পর্যন্ত। ওকে, তো দেখো এটা সময় আমরা কি লিখতে পারি? ডিভি কে ইন্টিগ্রেট করলে হচ্ছে হয় ভি, লিমিটটা কত? লিমিটটা হচ্ছে 0 থেকে ভি পর্যন্ত। আর ডিআর কে ইন্টিগ্রেট করলে কি হয়? ডিআর কে ইন্টিগ্রেট করলে হয় আর। ওকে, লিমিটটা কত? 0 থেকে ডি পর্যন্ত। ওকে, তো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব ভি মাইনাস 0 সমান ভি সমান ই ইন্টু আর ডি মাইনাস 0 বা ইডি। ওকে, আমরা পেয়ে গেলাম ভি সমান ইডি। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বিভব ভি সমান দুইটা পাতের মধ্যবর্তী যে বিভব পার্থক্য ভি সমান ই ইন্টু ডি। ওকে, তো ই সমান কি পেলাম? সিগমা বাই কে এপসিলন নট ইন্টু ডি। ওকে, তো আমরা এখান থেকেই পেয়ে যাব ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। ওকে, ধারকত্ব সি সমান কিউ বাই ভি সমান কত পেলাম? সিগমা ডি বাই হচ্ছে কে ইন্টু এপসিলন নট। ওকে, তো দেখো কিউটা উপরে চলে গেল, কে এপসিলন নটটা উপরে চলে গেল, ভাগ আমরা কি পেলাম বলতো? উপর নিচে থাকে হচ্ছে সিগমা ডি, তাই না? সিগমা সমান কিউ বাই এরিয়া। ওকে, ইন্টু ডি। সো আমরা আলটিমেটলি যেটা পাই, কিউ কিউ কাটাকাটি চলে যায়, সো এরিয়াটা উপরে চলে যায় এ ইন্টু কে এপসিলন নট বাই কি বলতো? ডি। ঠিক আছে, তাহলে দুইটা পরিবাহীর এরকম একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কার উপর নির্ভর করবে বলতো? ধারকত্ব নির্ভর করবে ওই পাত দুইটার প্রত্যেকটার ক্ষেত্রফল সেম হবে। ওকে, আর যেই মাধ্যমে আমরা ধারকত্ব বের করছি সেই মাধ্যমের মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আর ওই পাত দুইটার মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে। ওকে, তাহলে বলতো এটা যে কোনো মাধ্যম, তাই না? যে কোনো মাধ্যমের জন্য আমরা ধারকত্ব বের করলাম এরকম একটা সমান্তরাল পাত ধারকের। ওকে, তো বলতো শূন্য মাধ্যমে এই পাত ধারকটার ধারকত্ব কত হবে? শূন্য মাধ্যমে সি সমান কত হবে? কে এর মান জাস্ট 1 বসাই দিব না? শূন্য মাধ্যমের ধারকত্ব, শূন্য মাধ্যমের মাধ্যমাঙ্ক, ঠিক আছে, তো জাস্ট কে সমান 1 বসিয়ে দিই। ওকে, তো আমরা লিখে দিতে পারি কে এপসিলন নট বাই ডি। ওকে, এপসিলন নট
এ বাই ডি। এটাকে এভাবে লেখা যায় এপসিলন নট এ বাই ডি। ওকে, তাহলে বলো তো আমরা এটাকে সাম আপ করতে পারি এভাবে, দেখো ধারকত্ব কার উপর নির্ভর করছে, এরকম একটা সমান্তরাল পাত ধারকের নির্ভরশীলতা 1 নাম্বার নির্ভর করছে সেই ক্ষেত্রফলের উপর, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফলের উপর। ওকে, ক্ষেত্রফলের উপর। তারপরে কার উপর বলতো, পাত দুইটার মধ্যবর্তী দূরত্বের উপর। ওকে, পাত দুইটার মধ্যবর্তী দূরত্বের উপর। আর আরেকটা কিসের উপর নির্ভর করছে বলতো, জাস্ট মাধ্যমাঙ্ক কে এর উপর। ওকে, মাধ্যমাঙ্ক কে এর উপর বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর উপর। ওকে, আচ্ছা, তো তোমাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, দেখো কোন একটা পাত ধারক, সমান্তরাল পাত ধারক, এর ভিতরে মনে করো আমরা কি রাখছি জানো, এর ভিতরে আমরা মোম রাখছি। ঠিক আছে, এর ভিতরে আমরা মোম রাখছি। ঠিক আছে, এটা কি রাখছি, মোম। ওকে, মোম কি বলতো, একটা ডাইলেকট্রিক পদার্থ না, একটা অপরিবাহী পদার্থ, ডাই ইলেকট্রিক ইলেকট্রিক পদার্থ। ওকে, ডাইইলেকট্রিক পদার্থ মোম রাখছি। আর সেম ক্যাপাসিটর মানে হচ্ছে সেম পাথ, অর্থাৎ একই ক্ষেত্রফলের পাথ এবং দূরত্বও সেম, এটাতে আমরা কি রাখছি জানো, এটাতে আমরা কিছুই রাখি নাই। ঠিক আছে, এটাতে আমরা কিছুই রাখি নাই। তাহলে বলো তো কোথায় ধারকত্ব বেশি হবে, অর্থাৎ কিছুই রাখি নাই, তার মানে কি ভিতরে শূন্য মাধ্যম। ঠিক আছে, ভিতরে হচ্ছে শূন্য মাধ্যম। ওকে, ভিতরে হচ্ছে শূন্য মাধ্যম। তাহলে বলো কোথায় ধারকত্ব বেশি হবে, অবশ্যই এই যেটাতে মোম রাখা আছে সেটাতে ধারকত্ব বেশি হবে, তাই না? যেটাতে মোম রাখা আছে সেটাতে ধারকত্ব বেশি হবে। কেন বেশি হবে? সি সমান কে এপসিলন নট এ বাই ডি, রাইট? কে এপসিলন নট এ বাই ডি। অর্থাৎ এই যে দেখো দুইটা ধারক, একটা ধারকের যদি এরিয়া আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, পাতের মধ্যবর্তী দূরত্ব ফিক্স থাকে, তাহলে সি কার সমানুপাতিক? সি মাধ্যমাঙ্কের সমানুপাতিক, তাই না? শূন্য মাধ্যমের মাধ্যমাঙ্ক হচ্ছে 1, আর মোমের মাধ্যমাঙ্ক 1-এর চেয়ে বেশি কিছু একটা হবে। ঠিক আছে, 1-এর চেয়ে বেশি কিছু একটা। তো মোম রাখলে ভিতরে ধারকত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের খ নম্বরে প্রশ্ন আসতে পারে যে এই পাত সমান্তরাল পাত ধারকের মধ্যে কেন ডাইইলেকট্রিক পদার্থ রাখা হয়। ঠিক আছে, তো ডাইইলেকট্রিক পদার্থ রাখার মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে ধারকত্ব বৃদ্ধি করা। ওকে, ধারকত্ব বৃদ্ধি করা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এটা গেল হচ্ছে সমান্তরাল পাত ধারক। ওকে, তো দেখো আমরা এখন যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এই অপরিবাহী এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সম্পর্কে। ওকে, অপরিবাহী এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, তো তোমরা অলরেডি জানো যে অপরিবাহী কি জিনিস। অপরিবাহী হচ্ছে সহজ কথায় যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না, তাই না, সেগুলো বিদ্যুৎ অপরিবাহী বা ডাইইলেকট্রিক পদার্থ। ওকে, এক শ্রেণীর পদার্থ আছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ মুক্ত ভাবে চলতে পারে। ঠিক আছে, আধান চলতে পারে মানে তড়িৎ প্রবাহ হয়। ওকে, আধান মুক্ত ভাবে চলতে পারে। এরকম পদার্থ কিরকম, মনে করো তামা, ধাতুর মধ্য দিয়ে চলতে পারে না। তারপর মনে করো গ্রাফাইট, এর মধ্য দিয়ে সহজেই ইলেকট্রন চলাফেরা করতে পারে এবং তড়িৎ প্রবাহ হয়। ঠিক আছে, তড়িৎ প্রবাহ হয়। তো এদেরকে কি বলে? এদেরকে বলে হচ্ছে পরিবাহী। ওকে, ধাতব শ্রেণীর সকল পদার্থই এর মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, তো আরেক শ্রেণীর পদার্থ আছে সেগুলোকে বলা হচ্ছে অপরিবাহী বা অন্তরক পদার্থ বা ডাই ইলেকট্রিক পদার্থ বা পরাবৈদ্যুতিক মাধ্যম। এদের মধ্য দিয়ে আধান চলাফেরা করতে পারে না, যেমন রাবার, এম্বার, কাঁচ ইত্যাদি। ওকে, তো ধারকের পাত দ্বয়ের মধ্যবর্তী স্থানে কোনো ডাই ইলেকট্রিক পদার্থ থাকলে ধারকের ধারকত্ব সি, এবং ডাই ইলেকট্রিক পদার্থ না থাকলে ধারকত্ব সি নট দিয়ে যদি আমরা লিখি, তাহলে
ওই দুই অবস্থায় ধারকত্বের অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা হয়। ওকে, তো সেই ধ্রুব সংখ্যাটাকেই ওই মাধ্যমের ডাই ইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদন যোগ্যতা বা ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বলে। ঠিক আছে, দেখেছো কতগুলো নাম? ডাই ইলেকট্রিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, আপেক্ষিক ভেদন যোগ্যতা, আর একটা হচ্ছে মাধ্যমাঙ্ক। ওকে, আপেক্ষিক ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা কি বলতো? এপসিলন নট, তাই না? আচ্ছা, আর অন্য যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা ই সমান কি? এপসিলন সমান কি? কে ইন্টু এপসিলন নট। ওকে, এই যে দেখছো এখানে কে, এটাই হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা ভাগ হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, এটাকেই বলে হচ্ছে আপেক্ষিক ভেদন যোগ্যতা। ওকে, আপেক্ষিক ভেদন যোগ্যতা। আশা করি বুঝতে পেরেছো, বা তড়িৎ মাধ্যমাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই কে সমান কি কি পেলাম। ঠিক আছে, আমরা কে সমান কি পেলাম? কে সমান হচ্ছে সি বাই সি নট, তাই না? আমরা আগে একটু আগেই দেখলাম যদি দূরত্ব স্থির থাকে এবং ক্ষেত্রফল স্থির থাকে সমান্তরাল পাত ধারকের, তাহলে সি সমানুপাতিক কি বলতো? কে, তাই না? তড়িৎ মাধ্যমাঙ্ক। তাহলে আমরা লিখতেই পারি C1 বাই C2 সমান হচ্ছে K1 বাই K2। ওকে, তো দেখো কে সমান হচ্ছে শূন্য মাধ্যমের কে সমান 1, তাই না? তো দেখো যে কোনো মাধ্যমের কে, যে কোনো মাধ্যমের কে সমানুপাতিক যে কোনো মাধ্যমের ধারকত্ব। ঠিক আছে, আচ্ছা, আর নিচে লিখলাম মনে করো সি নট মানে হচ্ছে শূন্য মাধ্যমের ধারকত্ব কার সমানুপাতিক? কে নটের সমানুপাতিক। কে নটের ভ্যালু কত বলতো? কে নটের ভ্যালু জাস্ট 1 না? এক্স্যাক্টলি। তো আমরা এখান থেকে লিখতে পারি কে সমান সি বাই সি নট। ওকে, সি বাই সি নট, যে কোনো মাধ্যমের ধারকত্ব ভাগ শূন্য মাধ্যমের ধারকত্ব। ওকে, তো দেখো আমরা কে সমান আরো বেশ কিছু জিনিস লিখতে পারি। এই যে দেখো কে সমান আমরা এখান থেকে লিখতে পারি বলতো? এপসিলন বা এপসিলন নট, যে কোনো মাধ্যমের মাধ্যমাঙ্ক ভাগ হচ্ছে শূন্য মাধ্যমের মাধ্যমাঙ্ক। ওকে, দেখো আমরা আরেকটা জিনিসও কিন্তু লিখতে পারি। এই যে দেখো তোমাদের মনে আছে কিনা, দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল কার কার উপর নির্ভর করে? চার্জ দ্বয়ের গুণফলের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর, আর হচ্ছে মাধ্যমাঙ্কের উপর, তাই না? তো ফোর্স সমান ছিল কুলম্ব ফোর্স 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই হচ্ছে আর স্কয়ার। ওকে, Q1 Q2 আর আর স্কয়ার যদি ধ্রুব হয় তাহলে জাস্ট কে এর ব্যস্তানুপাতিক, রাইট? ফোর্স সমানুপাতিক 1/k। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কে সমান, বা আমরা লিখতে পারি দেখো F1/F2 সমান হচ্ছে K2/K1। ওকে, উল্টে যাবে সম্পর্কটা। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি সো কে সমান কি হবে? যে কোনো মাধ্যমের শূন্য মাধ্যমের আকর্ষণ বল বাই হচ্ছে যে কোনো মাধ্যমের আকর্ষণ বল। ওকে, তো আমরা কে সমান এই তিনটা জিনিস লিখতে পারি। ওকে, আরো জিনিস লেখা যায়, এগুলো তোমরা পরে শিখবে। ওকে, তো আমরা এই তিনটা জিনিস লিখতে পারি কে সমান। ওকে, তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলে? এর সংজ্ঞা কিভাবে দেওয়া যায় বলতো? অনেক ভাবেই দেওয়া যায়। ওকে, প্রথমত বলা যায় শূন্য মাধ্যমের আকর্ষণ বল এবং যে কোনো মাধ্যমের আকর্ষণ বলের অনুপাতকে ওই যে কোনো মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। ওকে, আবার আমরা এভাবে বলতে পারি যে কোনো মাধ্যমের ধারকত্ব ভাগ হচ্ছে শূন্য মাধ্যমে যে ধারকত্ব হয় তার অনুপাতকেও তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে আমাদের চারপাশে বেশ কিছু পদার্থের আমরা সচরাচর দেখে থাকি তার হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ককে শূন্য স্থান এর 1 আগেই বলেছি। তারপরে বায়ু, এটাও মোটামুটি 1 এর কাছাকাছি, খুব কাছাকাছি। ঠিক আছে, সো পলিথিনের দেখো 2.3, মোমে হচ্ছে 2 মোমে ডুবানো কাগজ 2.3। ওকে, অভ্র এর হচ্ছে 7, কাচের হচ্ছে 5, ইবোনাইটের 2.7, আর পানির হচ্ছে 80। ওকে, পানির মাধ্যমাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি এই পদার্থগুলোর মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা পরের পেজে চলে যাচ্ছি। ওকে, এখন আমরা দেখব এই যে আমরা ধারক পড়লাম এতক্ষণ ধরে, এই ধারক গুলোর আমরা ব্যবহার দেখব। ওকে, এই ধারক গুলোর ব্যবহার দেখব। সো আমরা মেইনলি যে দুইটা জিনিস দেখব সেটা হচ্ছে
কিভাবে আমরা ধারককে সমান্তরালে সংযুক্ত করে এবং শ্রেণীতে সংযুক্ত করে বিভিন্ন রকমের নতুন একটা ধারক তৈরি করতে পারি, ঠিক আছে। তোমরা নবম দশম শ্রেণীতে এই যে রোধের কম্বিনেশন পড়েছো তাই না? কয়েকটা রোধকে যদি আমরা শ্রেণীতে সংযুক্ত করি, ওকে, কয়েকটা রোধকে যদি আমরা শ্রেণীতে সংযুক্ত করি তাহলে বলতো তুল্য রোধ কত হবে? এই এ থেকে বি প্রান্ত পর্যন্ত তুল্য রোধ কত হবে? আর এ বি যদি আমরা লিখি এ আর বি প্রান্তের তুল্য রোধ শ্রেণীতে আছে তাই না? শ্রেণীতে থাকলে কি হয়, জাস্ট আমরা যোগ করে দিই তাই না? আবার দেখো যদি কয়েকটা চার্জ কয়েকটা রোধ সমান্তরালে সংযুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করি? যদি সমান্তরালে সংযুক্ত থাকে, ওকে, এরকম কয়েকটা রোধ যদি সমান্তরালে সংযুক্ত থাকে তাহলে এই এ বি প্রান্তের তুল্য রোধ আর এ বি 1/r এবি সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, রাইট? যদি তিনটা রোধ R1 R2 R3 হয়, ওকে। সো আমরা দেখো আমরা এই ধারকেরও সমান্তরাল সংযোগ শ্রেণী সংযোগ দেখব, ঠিক আছে। শ্রেণী সংযোগটা জাস্ট রোধের মতোই, কিন্তু কি বলতো, জাস্ট রোধের জায়গায় ধারক, ওকে। ধারকের প্রতীক হচ্ছে এরকম, হ্যাঁ, ধারকের প্রতীক হচ্ছে এরকম দুইটা পাত আর এরকম দুইটা টান দুই প্রান্ত থেকে। ধারকের কয়টা পা থাকে বলতো? দুইটা পা থাকে, ঠিক আছে। একটু আগে তোমরা ছবিতেও দেখেছো দুইটা পা থাকে। তো এরকম কয়েকটা ধারক যদি শ্রেণীতে সংযুক্ত থাকে সেক্ষেত্রে আমরা দেখব যে তুল্য ধারক কত কত। আবার মনে করো কয়েকটা ধারক যদি এরকম সমান্তরালে সংযুক্ত থাকে তাহলেও আমরা বের করব সেই ধারক এর তুল্য রোধ কত, ওকে, তুল্য ধারকত্ব কত। সো তুল্য ধারকত্ব কি জিনিস সেটা জেনে নিই আগে। ধারকের সংযোগের ফলে ধারকের সংযোগের পরিবর্তে একটি মাত্র ধারক ব্যবহার করলে সংযোগের বিভব পার্থক্য আধানের কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলে বলতো? তাকে ওই ধারককে তুল্য ধারকত্ব বলে, ওকে। এই যে দেখো আমরা এখানে তিনটা ধারক সংযুক্ত করেছি, চারটা ধারক শ্রেণীতে, চারটা ধারককে আমরা শ্রেণীতে সংযুক্ত করেছি। তো এই সবগুলো ধারককে আমরা চারটা ধারককে যদি হটাই দিই, আমরা জাস্ট একটা ধারক যদি আমরা এখানে বসাতে পারতাম তাহলে যে ধারকত্ব হতো সেই ধারকটা যে ধারকত্ব হতো সেটাকে আমরা বলতাম এই সবগুলো ধারকের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা তুল্য ধারকত্ব, ওকে। আচ্ছা, তুল্য ধারকত্ব। সো আসো আমরা শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে যে তুল্য ধারকত্ব হয় সেটা দেখে ফেলি, ওকে। আচ্ছা, তো আমরা শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে ধারকের শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত, ওকে। ধারকের যে সংযোগে প্রথম ধারকের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টির ধারকের প্রথম পাত এবং দ্বিতীয় ধারকের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় ধারকের প্রথম পাত এভাবে পরপর সংযুক্ত থাকে আর কি, ঠিক আছে। তোমরা শ্রেণী সংযোগ কাকে বলে এটা অলরেডি জানো। প্রথম ধারকের দ্বিতীয় প্রান্তের সাথে যদি তৃতীয় ধারকের প্রথম প্রান্ত তার সংযুক্ত থাকে দ্বিতীয় ধারকের প্রথম প্রান্ত, ওকে, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, তারপরে C3, ওকে। এরকম কয়েকটা ধারক মনে করো সংযুক্ত আছে, ওকে। এই যে মনে করো ব্যাটারি কানেক্টেড আছে, ঠিক আছে। তাহলে বলতো ভাইয়া, মনে করো ইনিশিয়ালি প্রত্যেকটা ধারকে শূন্য চার্জ ছিল, ঠিক আছে। প্রত্যেকটা ধারকে শূন্য চার্জ ছিল, কোনো ধারকেই কোনো চার্জ ছিল না, ওকে। Q2 সমান 0 কুলম, Q3 এটা হচ্ছে 0 কুলম, ওকে। কোনো ধারকেই কোনো প্রকারের চার্জ ছিল না, ওকে। তো দেখো এই ব্যাটারিটা কানেক্ট করার পর এরকম একটা আমরা তড়িৎ প্রবাহ পাবো না। এখন পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে। তো আমরা এরকম একটা তড়িৎ প্রবাহ পাবো, ওকে, তড়িৎ প্রবাহ পাবো। এপাশ দিয়ে কারেন্ট যাবে তাই না, ইলেকট্রন তার উল্টা দিক দিয়ে যাবে। আচ্ছা, তো দেখো প্রত্যেকটা ধারকের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে না। তো ধারকের মধ্যে দিয়ে আরেকটা জিনিস মাথায় রেখো, ধারকের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রন চলাফেরা করতে পারে না। মাঝখানে কোনো পরিবাহী আছে? মাঝখানে অপরিবাহী। অপরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে? অপরিবাহী, ঠিক আছে, অপরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না। কিন্তু এই তড়িৎ আবেশের মাধ্যমে এই ধারকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে, ঠিক আছে। কিসের মাধ্যমে? আবেশের মাধ্যমে, ওকে।
তো দেখো যেভাবেই হোক আমরা প্রত্যেকটার মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ পাবো, ঠিক আছে? সেম তড়িৎ প্রবাহ না, সিরিজ সংযোগে প্রত্যেকটা ধারকের মধ্য দিয়ে সেম তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে? তো দেখো তড়িৎ প্রবাহ যখন ধ্রুব তখন নির্দিষ্ট সময়ে এই প্রত্যেকটা ধারকে হচ্ছে যে পরিমাণ চার্জ জমা হয় তাও সেম হবে না। আমরা জানি কিউ সমান আইটি, রাইট? তো দেখো টি যদি কনস্ট্যান্ট হয়, নির্দিষ্ট সময় টি যদি নির্দিষ্ট হয় তাহলে বলতো এই তড়িৎ প্রবাহ আই এর জন্য, যেহেতু প্রত্যেকটা ধারকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সেম, তাহলে সবগুলো ধারকে সেম চার্জ জমা হবে। ওকে, সবগুলো ধারকে সেম চার্জ জমা হবে। ওকে, সো আমরা এই প্রিন্সিপালটাকে ব্যবহার করেই দেখো আমরা এই তুল্য ধারকত্ব বের করে ফেলবো। ওকে, তো দেখো আমরা জানি ধারকের সূত্রটা হচ্ছে সি সমান কিউ বাই ভি, রাইট? দেখো কিউ ওয়ান সমান কি লিখতে পারি, সি ওয়ান ভি ওয়ান লিখতে পারি, রাইট? সি ওয়ান ভি ওয়ান। ওকে, সি ওয়ান ভি ওয়ান লিখে দিলাম। কিউ টু সমান কি লিখতে পারি বলতো, কিউ টু সমান হচ্ছে সি টু ভি টু। ওকে, সি টু ভি টু। আচ্ছা, আবার আমরা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি কিউ থ্রি সমান হচ্ছে সি থ্রি ভি থ্রি। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে কি লিখবো জানো, আমরা লিখবো এখান থেকে ভি ওয়ান সমান হচ্ছে কিউ ওয়ান বাই সি ওয়ান। ওকে, ভি টু সমান কি লেখা যায়, কিউ টু বাই ভি টু না, কিউ টু বাই সি টু, রাইট? আর ভি থ্রি সমান লেখা যায় কিউ থ্রি বাই সি থ্রি। ওকে, আচ্ছা, তো দেখো এরকম শ্রেণী সংযোগের ক্ষেত্রে সেই রোধের কথা চিন্তা করো, রোধের শ্রেণী সংযোগের কথা চিন্তা করো। এই প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য যদি আমরা, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা যোগ করতাম, তাহলে আমরা ঠিক ব্যাটারি ভোল্টেজ পেয়ে যেতাম না? ব্যাটারি ভোল্টেজ ভি সমান হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, রাইট? তো এরকম শ্রেণী সংযোগের ক্ষেত্রে ধারকের ক্ষেত্রেও এটা লেখা যায়, ঠিক আছে? মনে করো এই ব্যাটারি ভোল্টেজ হচ্ছে ভি। ওকে, তো আমরা ভি সমান লিখতে পারি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। ওকে, তো সমান কি লেখা যায় বলতো, কিউ ওয়ান বাই সি ওয়ান প্লাস কিউ টু বাই সি টু প্লাস কিউ থ্রি বাই সি থ্রি। ওকে, তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান, দেখো প্রত্যেকটা ধারকের সেম চার্জ না, সেম চার্জ, ঠিক আছে? তাহলে আমরা কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি বা কিউ কে কমন নিতে পারি, ঠিক আছে? আমরা সাধারণভাবে লিখলাম কিউ, তাহলে কি থাকে, আমরা এখান থেকে লিখতে পারি কিউ ওয়ান ইন্টু কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি সমান হচ্ছে কিউ। ওকে, তো কিউ ইন্টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। ওকে, ওয়ান বাই সি থ্রি। আচ্ছা, এবার দেখো এই সবগুলো ধারককে আমরা যদি হটাই দিতাম, সবগুলো ধারককে আমরা হটাই দিয়ে একটা মাত্র ধারক রাখবো, ঠিক আছে? একটা মাত্র ধারক রাখবো, ঠিক আছে? একটা মাত্র ধারক রাখবো, এটার ধারকত্ব হবে সি। ওকে, আচ্ছা, তো এটার মধ্যে কত চার্জ সঞ্চিত হবে বলতো, এই প্রত্যেকটাতে যত চার্জ সঞ্চিত হয়েছে বা কিউ এর সমান, তাই না? কিউ এর সমান চার্জ। আর এটার দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে বলতো, জাস্ট ব্যাটারি ভোল্টেজের সমান। ওকে, জাস্ট ব্যাটারি ভোল্টেজের সমান। তোমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, ভি সমান কিউ বাই সি লিখতে পারি না? এক্স্যাক্টলি, ভি সমান আমরা কিউ বাই সি লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখো আমরা ভি সমান কিউ বাই সি বসিয়ে দিই, আমাদের তুল্য ধারকত্ব যেটা সি। ওকে, বা এটাকে আমরা ইকুইভ্যালেন্ট ধারকত্ব লিখতে পারি, ঠিক আছে? ইকিউ, যে আমরা ইকুইভ্যালেন্ট হচ্ছে। ওকে, সমান কিউ ইন্টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। ওকে, তো দেখো কিউ কিউ কাটাকাটি চাই দুই পাশ থেকে, তো আমরা কি লিখতে পারি, ওয়ান বাই ইকুইভ্যালেন্ট ধারকত্ব সমান হচ্ছে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ওয়ান বাই সি ফোর প্লাস আরো যদি থাকে এন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো এটা কার মতো বলতো, এই ধারকের ধারকের শ্রেণী সূত্রটা, ধারকের শ্রেণী সূত্রটা এই রোধের সমান্তরাল সূত্রের মতোই না?
এক্স্যাক্টলি রোধের সমান্তরাল সূত্রের মতোই, তাই না? সমান্তরাল সূত্রের মতোই, ঠিক আছে। আচ্ছা, আমরা ধারকের শ্রেণী সংযোগ দেখে ফেললাম। এরপরে দেখবো হচ্ছে ধারকের সমান্তরাল সংযোগ। ওকে, ধারকের সমান্তরাল সংযোগ। আচ্ছা, দেখো এই ক্ষেত্রে কয়েকটা ধারক এরকম সমান্তরালে যুক্ত থাকবে, ঠিক আছে, সমান্তরালে যুক্ত থাকবে। ওকে, যে কোনো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কি হয় বলতো, ধরে আমি রোধ এঁকে ফেলেছি, তাই না? আচ্ছা, কোনো ব্যাপার না, ধারক করতে হবে। ওকে, যে কোনো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কি হয় বলতো, এই প্রত্যেকটা ধারকের একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকে না দুই প্রান্তগুলো? এক্স্যাক্টলি। সেক্ষেত্রে কি হবে বলতো, মনে করো এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, ঠিক আছে। তো প্রত্যেকটা ধারকেরই এ প্রান্ত, একটা প্রান্ত হচ্ছে এ প্রান্তে সংযুক্ত আর একটা প্রান্ত হচ্ছে বি প্রান্তে সংযুক্ত, ঠিক আছে। তাই এই প্রত্যেকটা ধারকের বিভব পার্থক্য সেম হবে, ঠিক আছে, দুই পাশে বিভব পার্থক্য সেম হবে, V1 সমান V2 সমান V3। ওকে, আচ্ছা, তো বলতো এই সবগুলো ধারককে যদি আমরা সরিয়ে একটা মাত্র ধারক রিপ্লেস করতে পারতাম, তাহলে সেই ধারকে কত চার্জ জমা হতো আমরা এটা কিভাবে বের করতাম? আমরা বের করতাম এই প্রত্যেকটা ধারকে যতগুলো চার্জ জমা হয়েছে সবগুলো চার্জের সমষ্টি, ঠিক আছে। মনে করো এই ধারকে Q1 পরিমাণ চার্জ জমা হয়েছে, এটাতে Q2, এটাতে Q3 পরিমাণ, ঠিক আছে। তাহলে বলতো কি হবে, Q সমান Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2 প্লাস Q3, রাইট? আচ্ছা, তো আমরা Q সমান লিখতে পারি C সমান Q বাই V, অতএব Q সমান CV। ওকে, Q সমান CV। তো আমরা এই তুল্য ধারকটার ধারকত্ব মনে করো C, Q সমান লিখতে পারি C V। ওকে, CV। আচ্ছা, আর এই পাশে আমরা কি লিখতে পারি, Q1 সমান C1 V, সবগুলোর V কনস্ট্যান্ট না, তাই V1 সমান V2 সমান V3 সমান হচ্ছে V। ওকে, তো C1 V প্লাস C2 V প্লাস C3 V। ওকে, সব বিভব পার্থক্য সমান ধারকের দুই প্রান্তে। ওকে, সমান V3 সমান হচ্ছে V। ওকে, সো দেখো এখান থেকে আমরা সবগুলো V কাটা দিতে পারি। সো C ইকুইভ্যালেন্ট সমান C1 প্লাস C2 প্লাস C3। ওকে, সবগুলো V কে কাটাকাটি করে দাম দুই পাশ থেকে। সো n সংখ্যক ধারকের তুল্য ধারকত্ব কি বলতো, যদি সমান্তরালে সংযুক্ত থাকে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 CN। ওকে, সো কয়েকটা ধারক যদি সমান্তরালে সংযুক্ত থাকে তাহলে জাস্ট সবগুলোকে আমরা যোগ করে দেব।